তিনি মোদিকে জিতিয়েছেন, মমতাকে জিতিয়েছেন, দক্ষিণেও অনেকগুলো জয় ছিনিয়ে নিয়েছেন, এমনকি এই নীতিশকেও জিতিয়েছেন প্রশান্ত। কিন্তু তার যখন নিজের জয়ের পালা এলো, সেই সময় তিনি যেন হেরে গেলেন, পিছিয়ে গেলেন। বিহারে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়ে গিয়েছে। নীতিশ মোদির জুটি যে আবার ফিরছে এতেও কোনো সন্দেহ নেই। আবার অন্যদিকে বিরোধী দল তারা যে মহাগঠবন্ধন জোটই থাকছে তাতেও কোনো সন্দেহ নেই। তবে বিহারের নির্বাচনে শুধু এই দুটি কাহিনী নয়, রয়েছে আরও একটা কাহিনী, সেটা হলো প্রশান্ত কিশোরের কাহিনী। প্রথমে ছিলেন ভোট কুশলী, এখন হয়েছেন রাজনীতিক। কিন্তু এতে কি দিন শেষে তিনি কোনো সমীকরণ তৈরি করতে পারলেন? নতুন কৌশল দিয়ে তিনি বিহারের রাজনীতিতে নতুন কোনো কাহিনী রচনা করতে পারলেন? বিহারের বিধানসভা নির্বাচনে 243টি আসনের মধ্যে 238টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে জনসুরাজ পার্টি, কিন্তু নিজের দলকে পুরোপুরিভাবে অ্যাক্টিভ করে দিল প্রশান্ত কিশোর। নিজে থেকেছেন আড়ালে। তিনি কিন্তু এই নির্বাচনে নামেননি, নির্বাচনে সরাসরি প্রার্থী হননি। তেজস্বীর বিরুদ্ধে প্রার্থী হওয়ার কথা বলেছিলেন, কিন্তু সেটাও তিনি করেননি। তার পরিবর্তে নামিয়েছেন নিজের দলকে। আর ফলাফলের দিন কি হলো? সকালবেলা প্রাথমিক লিডে 2টি আসনে এগিয়ে ছিল জনসুরাজ পার্টি, কিন্তু দিন শেষে কিচ্ছু ফায়দা তুলতে পারেনি তারা। একেবারে শূন্য, বলা চলে মাটিতে মিশিয়ে গেছে জনসুরাজ পার্টি। কিন্তু এই পরিস্থিতিটা কেন তৈরি হলো? যে ভোট কুশলী প্রশান্ত কিশোর বারংবার গোটা রাজ্যে বা বলা চলে একাধিক রাজ্যে জয় ছিনিয়ে দিয়েছেন অন্য একজনকে, সেই প্রশান্ত কিশোর যখন নিজের জয়ের পালা এলো হেরে গেলেন, বা বুঝতে পারলেন না যে কোন সমীকরণে খেলাটা হচ্ছে। বিহার নির্বাচনের পূর্বে পদযাত্রার আয়োজন করেছিলেন প্রশান্ত কিশোর। সেই সময় তার পাশে দেখা গিয়েছিল বিপুল জনসমুদ্র। একেবারে মানুষ নিজের বাড়ি থেকে চলে এসেছিলেন প্রশান্তের সঙ্গে হাঁটতে। কিন্তু যখন ভোট বাক্সের সমীকরণের কথা উঠলো, তখন প্রশান্ত শূন্যে থেকে গেল। এমনটা ঠিক কেন ঘটলো? রাজনৈতিক বিশেষজ্ঞরা বেশ কয়েকটা পয়েন্ট তুলে ধরেছেন। যদি গোটা ব্যাপারটাকে একদম সহজ করে দিই, সবার প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে জাতের সমীকরণ। জাতের রাজনীতির অঙ্কটা ভালো করে কষে যেতে পারেননি প্রশান্ত কিশোর, বা হয়তো তিনি কষতে চাননি। বরাবরই বিকল্প রাজনীতিকে নিজের গোটা কেরিয়ারে তুলে ধরেছেন তিনি, আর সেই বিকল্প রাজনীতিকে আবার তুলে ধরেছিলেন বিহারের ময়দানেও, যা দিন শেষে কোনোই ডিভিডেন্ড দেয়নি তাকে। এই জাতের সমীকরণের সঙ্গে আরও একটা বিষয় কিন্তু জুড়ে গিয়েছে, সেটা হচ্ছে শ্রেণীর সমীকরণ বা শ্রেণীর রাজনীতি। বিহারের 90% মানুষ অত্যন্ত অনগ্রসর শ্রেণী থেকে উঠে এসছেন। অর্থনৈতিক পরিভাষায় যাদের নাম দেওয়া হয়েছে এক্সট্রিমলি ব্যাকওয়ার্ড ক্লাস বা ইবিসি। এই ইবিসি ভোট ব্যাংকের আবার অনেকটাই রয়েছে নীতিশের পকেটে। প্রশান্ত কিশোর চাইলে হয়তো এই ইবিসি ভোট ব্যাংকে একটু হলেও দাগ কাটতে পারতেন। তিনি যেভাবে পদযাত্রা করেছিলেন, যে শ্রেণীর মানুষের সঙ্গে একেবারে মিশে গিয়েছিলেন, তিনি চাইলে এই ইবিসি ভোট ব্যাংকটাকে একটু নিজের পকেটেও ঢোকাতে পারতেন। কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন প্রশান্ত কিশোর বরাবরের মতো বা তার এই বিকল্প রাজনীতি এবং স্বচ্ছ রাজনীতির স্বভাবের জন্য সেটাকে এড়িয়ে গিয়েছেন। ফলত বিহার থেকেছে বিহারে এবং প্রশান্ত কিশোর থেকেছেন শূন্যে। বিজেপি, জেডিইউ এরা সবাই জোট করেছে, কংগ্রেসও আরজেডির সঙ্গে জোট করেছে। এরা সবাই মিলে মিশিয়ে একটা নিজেদের আসনে প্রার্থী, মানে 243টা আসনের মধ্যে বেছে বেছে নির্দিষ্ট কয়েকটা আসনে প্রার্থী দিয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেন এটাই হচ্ছে শক্তি বুঝে আসনে, নির্দিষ্ট আসনে প্রার্থী দেওয়া। বামেরাও সেটাই করেছে, তাদের যেখানে শক্তি বা বলা যায় তাদের যেখানে দুর্গ, সেখানেই তারা প্রার্থী দিয়েছে। কিন্তু এমনটা করেননি প্রশান্ত কিশোর। তিনি নিজে ভোটে দাঁড়াননি, কিন্তু তার পরিবর্তে তার দলকে এগিয়ে দিয়েছেন 243টার বদলে 238টা আসনে। প্রায় প্রতিটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি। কিন্তু এটা কি সত্যিই সম্ভব? যেখানে একটা দল মেরে কেটে হয়তো 2 বছর তৈরি হয়েছে, তার মধ্যে এখনও তার সেই রকমভাবে সংগঠন তৈরি হয়নি, কিন্তু তাদের প্রতিটা আসনে হচ্ছে প্রার্থী দেওয়া কোথাও গিয়ে হয়তো ব্যাকফুটে ফেলেছিল প্রশান্ত কিশোরের দলকে। রাজনৈতিক বিশেষজ্ঞরা এই প্রশান্তের হারের বা প্রশান্তের দলের হারের একেবারে 4 নম্বর পয়েন্ট হিসেবে আরও একটা গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন। ভোট কুশলী প্রশান্ত কিশোর বরাবর নিজে থেকেছেন পর্দার আড়ালে। তিনি তার পরিবর্তে তার সামনে রেখেছেন মমতা, মোদি, নীতিশ কিংবা দক্ষিণী রাজনীতিক জগনমোহন রেড্ডির মতো ব্যক্তিত্বদের। তিনি নিজে পেছনে থেকেছেন, তাদেরকে জিতিয়েছেন। এই যখন বিহারের নির্বাচনে প্রশান্ত কিশোর ভোট কুশলীর কাজ ছেড়ে রাজনীতিক হিসেবে নাম দেন, তখনও তার সেই স্বভাবটা কিন্তু বদলায়নি। তিনি সেই পিছনেই থাকলেন, নিজে রাজনৈতিক ময়দানে বা বলা চলে একেবারে প্রার্থী হিসেবে নামলেন না, এগিয়ে দিলেন তার দলের অন্যান্য প্রার্থীদের, যাদের ভাবমূর্তির সঙ্গে আবার প্রশান্ত কিশোরের ভাবমূর্তি মেলে না। ফলত মানুষের মধ্যেও
জনসুরাজ পার্টির গ্রহণযোগ্যতা কোথাও গিয়ে তৈরি হলো না বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। রাজনীতিক হিসেবে প্রশান্ত কিশোরের এই ব্যর্থতা প্রথম নয়। এর আগে জেডিইউতে তিনি যোগদান করেছিলেন, পরবর্তীতে রাজনীতিক হওয়ার স্বপ্ন দূরে সরিয়ে দিয়ে তাকে দল বহিষ্কৃত করেছিল। যখন নিজের পার্টি তৈরি করলেন, এই জনসুরাজ পার্টি, সেই পার্টি তৈরি করার পর লোকসভা এবং বাইপোলেও, বিহারের বাইপোলেও তিনি প্রার্থী দিয়েছিলেন, তখনও ব্যর্থতা। আর বিহারের বিধানসভা নির্বাচন, মগধভূমের এই বড় নির্বাচনেও ব্যর্থতাই জুটল প্রশান্ত কিশোরের। তাহলে কি এবার পিকের সন্ন্যাস গ্রহণের পালা? তিনি কখনো ইউএনএ কাজ করেছেন, কখনো বিদেশে অন্য কোনো সংস্থায় কাজ করেছেন, কখনো বা দেশে এসে কোনো এনজিওর সঙ্গে কাজ করেছেন, আবার কখনো তৈরি করেছেন ক্যাগ, পরবর্তীতে আইপ্যাক, এবং হয়ে উঠেছেন ভোট কুশলী। এবং একেবারে প্রায় অপরাহ্ন বেলায় সেই প্রশান্ত কিশোর হয়ে উঠেছেন রাজনীতিক। কিন্তু সেটাতেও জুটল, বা বলা চলে শুধুমাত্র সেটাতেই জুটল ব্যর্থতা। কোথাও গিয়ে এটা প্রশান্ত কিশোরকে ভেঙে দেবে না তো, নাকি এখান থেকেই নতুন কিছু গড়ার স্বপ্ন দেখছেন তিনি?